হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History47 এর মধ্যে। আপনারা সকলেই জানেন আমরা এই চ্যানেলটার মধ্যে বেসিক্যালি দেশ বিদেশের বিভিন্ন খবর আলোচনা করে থাকি এবং সেগুলো এনালাইসিস করে থাকি, যেগুলো বড় বড় পত্রিকায় ছাপানো হয়। বেসিক্যালি যেগুলো সাধারণ নিউজ চ্যানেলে করা হয় না, সেগুলো আমাদের জানার দরকার। এবং সেই সব জিনিসই নিউজ চ্যানেলে দেখানো হয় যেগুলোর মধ্যে একটু রসকস বেশি থাকে। আমাদের চ্যানেলে যেহেতু আমরা বেসিক্যালি সবকিছুরই ডিটেইলস এ আলোচনা করে থাকি। কোনথায় কি হচ্ছে, কি না হচ্ছে সেইসব জিনিস আলোচনা করে থাকি। সেক্ষেত্রে হয়তো মেইনস্ট্রিম মিডিয়া থেকে আমাদের চ্যানেলটা একটু আলাদা। সাবস্ক্রাইবারও কম, যেহেতু নতুন চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, লাইক করার চেষ্টা করবেন, অন্য কিছু করার চেষ্টা করবেন না। গালাগালি করার চেষ্টা করবেন একটু। তো দেখা হোক আপনাদের সাথে, ভিডিও শুরু করা যাক। দেখুন, যে জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলছি সেটা মণিপুরকে নিয়ে। মণিপুর বেশ কিছুদিন ধরে জ্বলছে। মণিপুর 2.0 শুরু হয়ে গিয়েছে। আমরা ১ বছরের বেশি সময় হয়ে গেছে যেখান থেকে মণিপুর কিন্তু জ্বলছে। আর এখন দেখা যাচ্ছে যে সেখানে মণিপুর যে খেলা চলছে মণিপুরের মধ্যে, প্রধানমন্ত্রী সেখানে এখনো পর্যন্ত যায়নি। প্রধানমন্ত্রীর সময় হয়নি। কারণ প্রধানমন্ত্রী যুদ্ধ আটকাতে ব্যস্ত। আমাদের দেশের প্রধানমন্ত্রী যুদ্ধ আটকাতে কিন্তু পুরোপুরিভাবে ব্যস্ত হয়ে রয়েছে এখন। তিনি আটকাতে পারছেন না মণিপুরের ব্যবস্থা। মণিপুরের জনগণও ক্ষিপ্ত হয়ে রয়েছে। মণিপুর 2.0 শুরু হয়ে গিয়েছে। এটা হাসার বিষয় না আমাদের। হয়তো বেসিক্যালি আমরা জানি না, সেখানে থাকি না। নর্থ ইস্ট এলাকায়, সেখানে আমাদের থেকে যেহেতু দূরে রয়েছে, আসাম পার করে মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, সিকিম, সেভেন সিস্টার, বেসিক্যালি এইট সিস্টার, সেভেন সিস্টার বলা হয় বেসিক্যালি। সেভেন সিস্টার মধ্যে যদি আপনি প্রথমে ধরেন সেটা আসাম ধরতে পারেন, মেঘালয় ধরতে পারেন, ত্রিপুরা ধরতে পারেন, অরুণাচল প্রদেশ ধরতে পারেন, মণিপুর ধরতে পারেন, নাগাল্যান্ড ধরতে পারেন, মিজোরাম ধরতে পারেন। ৭ টা রাজ্য সেভেন সিস্টার বলা হয়। ওকে? নর্থ ইস্ট রাষ্ট্র। নর্থ ইস্টের মধ্যে আরেকটা রাজ্য রয়েছে, সেটা সিকিম রয়েছে। সেটা আমরা ধরি না আমরা। বেসিক্যালি নর্থ ইস্ট যখন বলবো সংখ্যা আমরা বলবো সিকিমকে শুদ্ধ। আর যখন বলবো সেভেন সিস্টার, সিকিমকে বাদ দিয়ে বাকিগুলো আর বলবো। মণিপুরে হিংসা চলছে। মণিপুর কোন জায়গা? এমসি মেরিকম বক্সার যে ছিল সে মণিপুর থেকে আসে। সবকিছু ঠিকঠাক চলছিল। ১-১.৫ বছর আগে পুরোপুরিভাবে মণিপুর জ্বলা শুরু হয়। ২০২৩ সাল থেকে মণিপুর জ্বলা শুরু হয়। প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো পরিমাণে স্ট্যান্ড নিতে পারেনি। মণিপুর জ্বলছে তো জ্বলছে। বোঝা যাচ্ছে না কি হবে কি না হবে। এরই মধ্যে যেটা দেখা গেছে, মণিপুরের ৩ টা ডিস্ট্রিক্টে পুরোপুরিভাবে ইন্টারনেট ব্যান করে দেওয়া হয়েছে। বাস, আর কিছু করার নেই। ৫ দিনের জন্য ইন্টারনেট ব্যান করে রাখা হয়েছে। ইন্টারনেট সেখানে চলছে না। কারণ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন খবর-টবর ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে হিংসাত্মক খবরও ছড়িয়ে পড়ার চেষ্টা করতে পারে। উগ্র কোনো খবরও ছড়িয়ে পড়ার চেষ্টা করতে পারে। বেসিক্যালি যে জিনিসটা, সেই জিনিসটা দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে যে ৯ সেপ্টেম্বর মানে আজকে ৩ দিন পূর্বে কি ঘটেছে? ঘটেছে বেসিক্যালি মণিপুরের যে রাজভবন রয়েছে, রাজ্যপাল যেখানে থাকে রাজভবন, সেই রাজ্যপালের যে রাজভবনের মধ্যে কিন্তু পাথরবাজি করেছে বেসিক্যালি মণিপুরের স্টুডেন্টরা। এবার পাথরবাজি কেন করেছে মণিপুরের স্টুডেন্টরা? মণিপুরের স্টুডেন্টের দাবি যে ১ বছরের বেশি সময় হয়ে গেল, কেন্দ্র সরকার কি করছে? কেন্দ্র সরকার কোনো কাজ করতে পারছে না। এখন কি করা উচিত? পুরোপুরিভাবে পাওয়ার মুখ্যমন্ত্রীর হাতে দেওয়া উচিত। যেহেতু মুখ্যমন্ত্রীর হাতে পাওয়ার নেই, সেক্ষেত্রে সবকিছু কিন্তু পাওয়ার কিন্তু রাখা হয়েছে বেসিক্যালি সেখানকার যে স্পেশাল ফোর্স যারা রয়েছে তাদের উপর। আসাম রাইফেল থেকে শুরু করে বাকি যারা রয়েছে তাদের উপর রাখা হয়েছে। প্রবলেম এটা যেটা আছে যে সরকার কিছু করতে পারছে না, কেন্দ্র সরকার কিছু করতে পারছে না, রাজ্য সরকারকে কিছু করতে দিচ্ছে না। এইসব নিয়ে ঘটনা চলছে। এরই মধ্যে দেখা যাচ্ছে যে কুকি মেতির মধ্যে কিন্তু যুদ্ধ লেগে গেছে। এমনকি ড্রোনের মাধ্যমে পুরোপুরিভাবে কিন্তু শুরু হয়ে গিয়েছে মারামারি। ড্রোন দিয়ে ড্রোন কিভাবে? তার আগে আমরা জেনে নিই মণিপুরটা কোথায় রয়েছে। বেসিক্যালি মণিপুর দেখবে যে নাগাল্যান্ডের নিচে রয়েছে মণিপুর, তার পাশে রয়েছে আসাম রয়েছে, মিজোরাম রয়েছে। এই মণিপুরের মধ্যে জ্বলছে তো জ্বলছে। এখানকার যে বেসিক্যালি মুখ্যমন্ত্রী রয়েছে বীরেন সিং, ওকে? সে বিজেপির থেকে মুখ্যমন্ত্রী, তার বিধায়ক রয়েছে এত পরিমাণ, সে কোনো কিছুভাবেই স্টেপ নিতে পারছে না। এখন সেখানকার স্টুডেন্টদের একটাই দাবি যে যদি সেখানকার বিধায়করা কাজ না করতে পারে, তারা পথ ছেড়ে দিক। এবং মহিলারাও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করে নিয়েছে। যে এই যে মণিপুরের মধ্যে যে সংঘর্ষ করেছে, মহিলারা বলছে যে আপনারা যদি করতে পারেন করেন, নাহলে আপনারা ইস্তিফা দিয়ে দিন। বাস, কোনো ব্যাপার নেই। এবার আমরা মেন ইতিহাসে আসি। মেন ইতিহাস বলতে মেন আঞ্চলিক ব্যাপারে আসি যে মণিপুর কোন জায়গাটা থেকে অবস্থিত। বেসিক্যালি মণিপুরকে আমরা ম্যাপের মাধ্যমে দেখলাম যে বেসিক্যালি এটা নর্থ ইস্ট একটা এলাকা, যেখানে রয়েছে তার সাথে বর্ডার রয়েছে নাগাল্যান্ডের রয়েছে, মিজোরামের রয়েছে, আসামের রয়েছে। এবার যেটা রয়েছে মণিপুরের মধ্যে মেন সমস্যা কি নিয়ে? মেন সমস্যা হচ্ছে আদালতের একটা রায় নিয়ে। তার আগে আমাদের জানতে হবে মণিপুরের মধ্যে কয়টা সমুদায় রয়েছে। সমুদায়গুলো রয়েছে ৩ টা সমুদায় রয়েছে পুরোপুরিভাবে। নাগা, মাইতি, কুকি। আপনারা দেখে মনে হতে পারে এত সুন্দর, সুন্দর লোকগুলো কিভাবে ঝগড়া করতে পারে? করতে পারে না, না? মণিপুরের মানে আলাদাই তাদের একটা গ্লোনেস আছে মুখের মধ্যে। আমরা যেরকম কালো দেখতে, ওরা অতটাও কালো নয়। ওকে? তো মণিপুর দেখতে সুন্দর, সকলেই সুন্দর, ছেলেরাও সুন্দর, মেয়েরাও সুন্দর। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইরকম একটা সুন্দর জায়গাতে কিন্তু এইরকম একটা ঘটনা ঘটতে চলেছে। বেসিক্যালি মণিপুরের মধ্যে সবকিছুর মূল কারণ হচ্ছে এসটি নিয়ে। বেসিক্যালি মণিপুরের মধ্যে ৩ টা টাইপের লোক রয়েছে, ৩ টা জনজাতি রয়েছে। মাইতি, কুকি, নাগা। নাগাদের সাইডে রাখি। কুকি এবং মাইতির মধ্যে কিন্তু বেশ মারামারি। এই মারামারির কারণ হচ্ছে
কুকি যারা রয়েছে, কুকিরা পুরোপুরিভাবে আদিবাসী এসটি ক্যাটেগরির মধ্যে পড়ে। এরা পাহাড়ি অঞ্চলে থাকে, সাধারণের থেকে আলাদা। এদের শিক্ষা-দীক্ষাও কম রয়েছে। এর সাথে কি রয়েছে? তাদের হচ্ছে রাজনীতিতেও সাপোর্ট কম রয়েছে, রাজনীতিতেও কম রয়েছে তারা। আর মেইতি যারা রয়েছে তারা রাজনৈতিকভাবে তারা মানে সেখানে প্রকার মজবুত, তাদের ক্ষমতা মজবুত রয়েছে। তারা শিক্ষিত, তাদের টাকা-পয়সা বেশি। তারপরেও গিয়ে তারা চাচ্ছে যে আমাদেরকে এসটি ক্যাটেগরি দেওয়া হোক। বলা হচ্ছে যে একসময় যখন ইন্ডিয়ার সাথে যখন মণিপুরে যুক্ত হয় সেক্ষেত্রে দেখা যায় যে মণিপুরের মধ্যে মৈতিরা কিন্তু এসটি ক্যাটেগরির আন্ডারে ছিল। অর্থাৎ জনজাতি মানে আন্ডারে ছিল। পরবর্তীতে তাকে এসটি ক্যাটেগরি থেকে সরিয়ে নেওয়া হয়। এখন সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল ২০২৩ সালে যে সুপ্রিম কোর্ট না সেখানকার যে হাইকোর্ট রয়েছে মণিপুরের, সে পুরোপুরিভাবে একটা মানে বিল পাস করে যে মেইতি যারা রয়েছে, তাদেরও কি করা হবে? এসটি ক্যাটেগরির মধ্যে আনা হবে। এবার মেইতি কুকির মধ্যে পার্থক্যটা বুঝুন আপনারা ভালো করে। আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা ফটো দেওয়া রয়েছে। আপনাদের পাশে একটা ফটো রয়েছে। সেই ফটোটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে মেইতি যারা রয়েছে, মেইতিরা কোথায় থাকে? একদম মিডল এর মধ্যে থাকে। যেখানে সমতল ভূমি রয়েছে সেটা মেইতিরা থাকে। আর চারপাশ দিয়ে বেসিক্যালি যে জায়গাটা রয়েছে, পাহাড় এলাকা রয়েছে সেটার মধ্যে কুকিরা থাকে। আর এখানে এরকম নিয়ম আছে যে মেইতিরা যে রয়েছে যারা সমতলে থাকে তারা কুকির এলাকাগুলোতে গিয়ে কিন্তু জমি কিনতে পারবে না। ওকে? কারণ তারা পয়সা আছে তারা চাইলে পুরো জমিটাই কিনে নিতে পারবে। সুতরাং তারা কিন্তু এই জায়গাটা গিয়ে পাহাড়ি অঞ্চলে কিন্তু জমি কিনতে পারবে। কিন্তু কুকিরা যে রয়েছে যারা পাহাড়ে থাকে তারা কিন্তু সমতলে জমি কিনতে পারবে। আর যেহেতু এদের এসটি ক্যাটেগরির মধ্যে আনা হয়েছিল মৈতিদের, এরপরে থেকে কি বলা হয়েছিল যে এই মৈতিরা কিন্তু ওখানে জঙ্গল-টঙ্গলের মধ্যে কিন্তু জমি-টমি কিনতে পারবে। এটা নিয়ে মেইন খেলা শুরু হয়ে গেছে। কুকি সম্প্রদায় যারা এসটি ক্যাটেগরির মধ্যে রয়েছে, তারা বলছে যে যদি মৈতিরা শিক্ষা-দীক্ষায় এগিয়ে, তারা রাজনৈতিকভাবে তারা এগিয়ে, এখন যদি তাদেরকে বলা হয় যে আপনারা জমি কিনতে পারবেন, তাহলে তো এদের টাকা বেশি আছে, এরা পুরো পাহাড়ই কিনে নিবে। আমরা যাবো কোথায়? আমরা তো পুরোপুরিভাবে এই জমির মালিক। আর মৈতিদের মেইন কথা হচ্ছে যে এই কুকি যারা রয়েছে, এই কুকিরা এটা ওইখানকার বাসিন্দাই নয়। এরা বেসিক্যালি মায়ানমার থেকে এসেছে কুকিরা। মায়ানমার থেকে এসে ভারতের মধ্যে বসবাস করছে। আর এদেরকে বেসিক্যালি যুদ্ধের জন্য আনা হয়েছিল। এখন তারা ফেরত যাচ্ছে না। এছাড়া এই কুকিরা যে রয়েছে, কুকিরা পুরোপুরিভাবে এই পাহাড়ি অঞ্চলটার মধ্যে কি করছে? যারা এই যে পাহাড়ি অঞ্চলে থাকে এরা কি করছে? পাহাড়ি অঞ্চলে আফিম চাষ করছে। আমরা সকলে জানি যে আমাদের গোটা বিশ্বের মধ্যে ২ টো জায়গা রয়েছে যেখানে আফিম উৎপাদন হয়। একটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, একটা গোল্ডেন ট্রিসেন্ট। গোল্ডেন ট্রায়াঙ্গেল যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, ইরানের জায়গাটাকে বলা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। একটা রয়েছে গোল্ডেন ট্রিসেন্ট যেটাকে বেসিক্যালি লাওস, কম্বোডিয়া এইসব জায়গাগুলো যে রয়েছে মায়ানমার, থাইল্যান্ড, বেসিক্যালি ইন্ডিয়ার যে অঞ্চলগুলো রয়েছে নর্থ ইস্ট এরিয়াটা এখানে বলা হচ্ছে যে এই জঙ্গলের মধ্যে কি করছে তারা আফিম চাষ করছে। আর আফিম চাষ করে কি করছে এখানে বিদেশের মার্কেটে বিক্রি করছে। আর এদের কাছে এত পরিমাণ টাকা চলে এসেছে তারা পুরোপুরিভাবে ড্রোন কিনছে। এখন ড্রোনের মাধ্যমে হামলা হচ্ছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে ড্রোনের মাধ্যমে কোথায় আমরা লাস্ট হামলা হতে শুনেছি? ড্রোনের মাধ্যমে আমরা হামলা হতে শুনেছি বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে কি জায়গাটার নাম রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। রাশিয়া ইউক্রেনের মধ্যে যেহেতু ড্রোনের মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে, যে ড্রোন মনে করা হয় যে এটা পুরোভাবে একবারে নতুনভাবে একটা যুদ্ধ পদ্ধতি যেটাকে ড্রোনের মাধ্যমে হয়ে থাকে। আর সেই যুদ্ধ ঘটছে কোথায়? সেই যুদ্ধ ঘটছে কিন্তু পুরোপুরিভাবে আমাদের দেশের ভিতরে ২ টো রাজ্যের মধ্যে একটা রাজ্যের ভিতরে ২ টো জনগোষ্ঠীর মধ্যে। কুকি এবং মেইতেইদের মধ্যে। কুকিরা কি করছে? ড্রোন দিয়ে হামলা করছে। এটা খুবই মানে একটা খারাপ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে ড্রোন তারা পাচ্ছে কোথায়? তাদের কাছে এত পয়সা এসে গেছে কি তারা মানে ড্রোন কেনার মতো সক্ষম হয়ে গিয়েছে? এটা কি মায়ানমার থেকে আসছে না চায়না থেকে আসছে ড্রোন গুলো? কারণ যেহেতু যারা আদিবাসী তাদের কাছে ড্রোন বানানোর উপযুক্ত জিনিস নেই, কিছু নেই। তারা কোথা থেকে ড্রোন পাচ্ছে? তারা এত পরিমাণে গোলাবারুদ কোথা থেকে পাচ্ছে? নিশ্চয়ই কেউ স্মাগলিং করছে। এবার যে জায়গাটাতে আমরা আসি, মেইতি 50% লোক রয়েছে। অর্থাৎ 50% হওয়ার 53% হওয়ার সত্ত্বেও মানে 50% এর উপরে মেইতি রয়েছে। হওয়ার সত্ত্বেও এরা কিন্তু এই শুধুমাত্র 10% এলাকার মধ্যে বসবাস করে। এই শুধু মিডল এর অংশটার মধ্যে ম্যাপের মধ্যে দেখবেন যে উপরে একটা ম্যাপ রয়েছে। সেই ম্যাপের মধ্যে দেখতে পাবেন যে সেখানে শুধুমাত্র মিডল এর সমতল ভূমিটাতে 10% ভূমিতে বসবাস করে। আর বাকি যে নাগা এবং কুকি রয়েছে এরা 40% রয়েছে। এই 40% টা কোথায় রয়েছে? একবারে পুরোপুরি যে হিল অঞ্চলটা রয়েছে বাকি অঞ্চলটা যে এই 10% বাদ দিয়ে 90% অঞ্চল রয়েছে। এখানে রয়েছে পুরোপুরিভাবে 40%। ওর জন্য মইতিদের দাবি হচ্ছে আমরা সংখ্যায় বেশি আমরা কিভাবে এতটুকু জায়গার মধ্যে থাকবো? আমাদের জায়গা বেশি লাগবে তো। আর এছাড়াও যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করছে সেটা হচ্ছে এই নাগা, কুকি, মৈতির মধ্যে কিন্তু একটা ভেদাভেদ। বেসিক্যালি মৈতিরা বেসিক্যালি হিন্দু ধর্মাবলম্বী। আমরা বেসিক্যালি দেখেছিলাম রণদীপ হুড্ডা বলে একজন অ্যাক্টর রয়েছে। তার বিয়ের সময় আমরা দেখেছিলাম তার বিয়েটা কিভাবে মেইতি স্টাইলে হচ্ছিল। মেইতিরা পুরোপুরি বৈষ্ণব ধর্মের অন্তর্ভুক্ত। ওকে? আর নাগা এবং কুকি যারা রয়েছে তারা পুরোপুরি ইসাই ধর্ম, খ্রিস্টান ধর্মের অবলম্বী। পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান ধর্ম। ওকে? এই নিয়ে কিন্তু একটা গুটবাজি শুরু হয়ে গেছে। একদম পুরোপুরিভাবে খেলা চলছে। এবার আমরা মেইন জায়গায় আসি। মেইন জায়গায় যেটা আসার হচ্ছে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছিলাম যে কুকি এবং নাগার মধ্যে যে সমস্যা রয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে মৈতি যে সমুদায় রয়েছে সেই মৈতি সমুদায়ের মধ্যে আর শিক্ষা-দীক্ষার হারও কিন্তু মৈতিদের মধ্যে বেশি। পাহাড়ি অঞ্চলে থাকে তাদের মধ্যে শিক্ষা-দীক্ষা বেশি নয়। এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কুকি এবং মৈতির মধ্যে যখন সংঘর্ষ বাড়ছে মৈতিরা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু র্যালি বের করছে। এটা ২০১৯ এর মধ্যেও র্যালি বের করেছিল যে এই কুকিরা রয়েছে কুকিরা পুরোপুরি আফিম চাষ করছে, কুকিরা পুরোপুরিভাবে বন্দুক-সন্দুক কিনছে বিদেশের মার্কেট থেকে। এবার কুকিদের সাথে কি হয় বলেন তো? কুকিদের যখন
বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান আর্মি যখন কুকিদের ধরতে যায়, এরা পুরোপুরিভাবে বর্ডার পার করে কিন্তু মায়ানমারে চলে যায়। কারণ মায়ানমারের সাথে আমাদের যে মণিপুরের বর্ডার রয়েছে সেটা ফাঁকা বর্ডার রয়েছে। কোন কিছু নেই, জঙ্গল রয়েছে শুধুমাত্র। এটাই হচ্ছে একটা প্রবলেমে দাঁড়িয়েছে। এসটি ক্যাটেগরি নিয়ে এটা প্রবলেমটা দাঁড়িয়েছে। মসজিদে এসটি ক্যাটেগরি দেওয়া হয়েছে। এরপরে কি করা হয়েছে? কুকিরা পুরোপুরিভাবে হামলার জন্য রেডি হয়ে গেছে যে আমরা এদেরকে দিব না এসটি ক্যাটেগরি। এসটি ক্যাটেগরির আন্ডারে এলে এরা নিজের টাকা দিয়ে কি করবে? পাহাড়ি অঞ্চলে জমি কিনা শুরু করে দেবে। মসজিদের আলাদা দাবি যে আমরা সংখ্যায় বেশি তো। আমরা কি করব? আমরা এতটুকু জায়গার মধ্যে থাকতে পারব না তো। আমাদের খেতি করতে হবে তো। ক্ষেত করার জমিগুলা যদি পুরোপুরিভাবে নিয়ে নেয় কুকিরা, সেক্ষেত্রে আমরা কিভাবে আগাতে পারবো? সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস ঘটনা লক্ষ্য করা গিয়েছে। ইন্টারনেট পুরোপুরিভাবে শাটডাউন হয়ে গিয়েছে। ভিপিএন ইউজ করছে লোকে। ওকে? ভিপিএন ও প্রায় অনেকগুলো ভিপিএন বলা হচ্ছে সেগুলোকেও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে গান ফাইট হচ্ছে। সেখানে ১-২ জন মারাও গিয়েছে। এর মধ্যেই দেখা যাচ্ছে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ড্রোন দিয়ে হামলা। ড্রোন কোথা থেকে পাচ্ছে এরা? ৩ জন কিন্তু ইনজার্ড হয়েছে ড্রোন। আর রাজ্যপালের মধ্যে কিংবা পূর্ব সিএম এর বাড়িতেও কিন্তু ড্রোন দিয়ে হামলা হয়েছে। ড্রোন মানে একটা অত্যাধুনিকভাবে মানে অত্যাধুনিক যে জিনিসটাকে বলা হয় যে পুরোপুরিভাবে অত্যাধুনিকভাবে যেইসব যুদ্ধ লড়া হয় সেগুলো ড্রোন দিয়ে লড়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের ছবিটার মধ্যে সেখানে দেখা যাবে যে সেখানে ড্রোন দিয়ে কিন্তু হামলা করছে কুকিরা। এই ড্রোন কোথা থেকে পাচ্ছে? চায়না কি এর ফায়দা নিচ্ছে আমাদের দেশের ভিতরে? চায়না হয়তো এরকম করছে যে এদেরকে পুরোপুরিভাবে সাপ্লাই দিয়ে গোলাবারুদ সাপ্লাই দিয়ে পুরোপুরি এই জায়গাটাকে কিন্তু পুরোপুরিভাবে অস্থিরতার সৃষ্টি করছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে অ্যান্টি ড্রোন সিস্টেম ইউজ করা হয়েছে। যেকোনো ড্রোনকে কিন্তু দেখলেই পুরোপুরি মেরে নামানো হচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এবার মেইন কথা হচ্ছে সেটা হচ্ছে মণিপুরে যে সিএম রয়েছে, সিএম বেসিক্যালি ৫ টা মেইন দাবি রেখেছে সরকারের কাছে। মেইন দাবি কি রয়েছে? এন বীরেন সিং যে রয়েছে সে বলছে ইউনিফাইড কমান্ড এর দাবি করেছে। ইউনিফাইড কমান্ড কাকে বলা হয়? ইউনিফাইড কমান্ড বলতে মণিপুরের ভিতরে যেহেতু অস্থিরতা চলছে সেক্ষেত্রে মণিপুরের ভিতরে কিন্তু অনেকগুলো মানে স্পেশাল ফোর্স রয়েছে। এসএসবি রয়েছে তার ভিতরে বিএসএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, ওকে? এছাড়া আসাম রাইফেল রয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে এছাড়া মণিপুরের পুলিশ রয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে পুরোপুরি যে আমরা যদি লক্ষ্য করে দেখি সেখানে হচ্ছে সিআরপিএফ যে রয়েছে সিআরপিএফ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে থাকে এটা। ওকে? অমিত শাহ এর হেড রয়েছে। এরপরে যা দেখা যাচ্ছে যে স্পেশাল পুলিশের সাথে এদের কোনো মিলবন্ধন হচ্ছে না। এসএসবি হোক কিংবা আইটিবিপি হোক কিংবা আসাম রাইফেল হোক এদের মধ্যে কিন্তু মিল নেই। এ বলছে আমার উপর থেকে অর্ডার আসবে আমি করব। এ বলছে আমার উপর থেকে অর্ডার আসবে আমি করব। মানে একসাথে কিন্তু মিল নেই। এই মিল না থাকার কারণে কিন্তু এই কাজকর্ম ভালো করে করা যাচ্ছে না। ২য় যেটা দাবি রয়েছে সেটা হচ্ছে সংবিধান অনুসারে রাজ্য সরকারকে পাওয়ার দেওয়া। রাজ্য সরকারকে পুরোপুরিভাবে পাওয়ার দেওয়ার কথা বলেছে এন বীরেন সিং। বলছে যে আপনারা পুরোপুরি কেন্দ্র সরকারের কাছে পাওয়ার রেখেছে। কেন্দ্র সরকার কিছু করতে পারছে না। ওর পরিবর্তে রাজ্য সরকারকে পাওয়ার দেওয়া হোক। রাজ্য সরকার নিজের ইচ্ছামত কিন্তু এই কাজকর্মগুলা করতে পারবে। কুকি उग्रवादी के साथ সবসময় অপারেশন সমঝোতা বেসিক্যালি কি করা হচ্ছিল একসময় ২০০৮ কিংবা তার আগাআগি সময়ে কিন্তু কুকিদের সাথে একটা বেসিক্যালি এসওএস ওকে এসওও একটা বলে একটা মানে সমঝোতা সাইন করা হয়েছিল। এর মানে হচ্ছে যে কুকিরা পুরোপুরিভাবে গোলাবারুদ রাখবে না নিজেদের কাছে, যুদ্ধ তারা করবে না, শান্তি বজায় রাখবে। সেই যে সমঝোতা রয়েছে তারা সেটাকে ভাঙতে পেরেছে। এখন মৈত্রীরাও বলছে যে আমরাও এই সমঝোতা মানব না, আমরাও কিন্তু যুদ্ধে নেমে পড়ব। এর সাথে যেটা দেখা যায় ন্যাশনাল রেজিস্ট্রার এনআরসির কথা বলছে, ওকে সিটিজেনশিপ কথা বলছে। বলা হচ্ছে যে মায়ানমার থেকে যারা এসেছে এই মায়ানমারের যে বর্ডারটা রয়েছে এই মায়ানমারের বর্ডারটাকে পুরোপুরিভাবে ফেন্সিং করে দেওয়া উচিত। কারণ কি যখনই এই কুকিদের ধরতে যাওয়া হচ্ছে কুকিরা কি করছে পালিয়ে কোথায় চলে যাচ্ছে মায়ানমারে চলে যাচ্ছে। আবার মায়ানমার থেকে লোকজন এসে কিন্তু এই কুকিদের জন্য লড়াই করছে। এর ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে কুকিরা সংখ্যায় বেশি হচ্ছে মায়ানমার থেকে গোলাবারুদ নিয়ে আসছে। এর জন্য কি দেখা যাচ্ছে বলা হচ্ছে যে মায়ানমারের সাথে যে বেসিক্যালি যে বর্ডারটা রয়েছে বর্ডারটা কি করা উচিত ফেন্সিং করা উচিত। ফেন্সিং করার ফলে কি হবে? ফেন্সিং করার ফলে মায়ানমার থেকে লোক ভারতে প্রবেশ করতে পারবে না, ভারত থেকে লোক মায়ানমারে প্রবেশ করতে পারবে না। আর এনআরসি করা হচ্ছে যারা সে দেশ থেকে এসেছে তাদেরকে এনআরসি মাধ্যমে কিন্তু চিহ্নিত করা উচিত এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া উচিত। আর শুধুমাত্র নিজস্ব লোকাল লোকরাই যাতে সেখানকার বসবাসী হতে পারে সে জায়গায়। এবার অনেকে বলবে যে সেখানে ফেন্সিং কেন করা হয়নি? ফেন্সিং এর জন্য করা হয়নি যে কুকি সমুদায়ের মধ্যে অনেকজন রয়েছে মণিপুরের মধ্যে অনেকজন রয়েছে যারা কিন্তু তাদের পূর্বপুরুষরা কোথায় রয়েছে? বেসিক্যালি মায়ানমারে রয়েছে। সেজন্য মায়ানমারে তাদের যাওয়া আসা মানে এখানে বাড়ি রয়েছে, ওখানে শ্বশুর বাড়ি রয়েছে, এখানে যাওয়া আসা এইসব চলতে থাকে। এর জন্য দেখা যাচ্ছে আমি ১ম এ বললাম না মায়ানমার থেকে তাদেরকে ১ম এ কুকি সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে যে মায়ানমার থেকে তাদেরকে লড়ার জন্য নিয়ে আসা হয়েছিল। পরবর্তীকালে তারা এখানেই ভালো জমি পায়, সেখানে চাষের উপযুক্ত জমি পায়। সেজন্য তারা এখানে থেকে গিয়েছে। তারা আর ফেরত চায়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মৈত্রীরা এদের উপর প্রচুর পরিমাণে রেগে রয়েছে। কুকিদের তারা পছন্দ করতে পারে না। কুকিরা আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সেই জায়গা থেকে একটা পুরোপুরি চলছে। আর কিছু নেই। আর এইসব জিনিস চলছে। সেইসব জিনিসের মাধ্যমে এন বীরেন সিং বলেছে যে আমরা কিন্তু পুরোপুরি যে আমরা যে ডিমান্ড রেখেছি সেই ডিমান্ড রাখা উচিত। আর মণিপুরের সিএম কে কিন্তু এখনো রিজাইন করানো হয়নি। যেখানে আমরা বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের মতো জায়গাতে যদি এরকম ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে রিজাইন করা উচিত মমতা ব্যানার্জিকে আরজি করে ঘটনা পড়ে। কিন্তু মণিপুরের মধ্যে এত বড় ঘটনা হয়ে গেছে সেখানে কিন্তু পুরোপুরিভাবে কোনো কিচ্ছু করা হয়নি। এই যে হিংসা ছড়িয়েছে যেটা হচ্ছে বেসিক্যালি মণিপুরে হয়েছে এরপরে কিন্তু ৪ টা অ্যাকশন নেওয়া হয়েছে। ৪ টা অ্যাকশনের মধ্যে হচ্ছে পুলিশের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম দেওয়া হয়েছে। পাহাড়ি এবং ঘাটি এলাকায় সার্চ অপারেশন চলছে। ঘাটি এলাকাগুলো যে রয়েছে যে বেসিক্যালি ঘাটি বলতে মেইন এলাকা, মিডল এলাকা এবং পাহাড়ি এলাকা যে রয়েছে উপরের এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পুরোপুরিভাবে সার্চ অপারেশন চলছে। ওকে? সিকিউরিটি ফোর্স বাড়ানো হয়েছে। চান্দারপুর এলাকার মধ্যে উগ্রবাদী ৩ টা বাঙ্কার ভাঙা হয়েছে। এছাড়া বিষ্ণুপুর এবং
কাংগ্রো কাপ্পি বলে একটা জায়গা রয়েছে। পুরোপুরিভাবে হাতিয়ার, বারুদ এগুলো কি জব্দ করা হয়েছে, মানে ধরা হয়েছে। যে পুরোপুরিভাবে বাংকার যে বানিয়ে রেখেছে, জঙ্গলের মাঝখানে বাংকার বানিয়ে রেখেছে। সেদিনকে একটা পডকাস্ট দেখছিলাম, একজন মানে বেসিক্যালি সে রয়েছে, বেসিক্যালি একসময় ছিল সে কি বলে, বেসিক্যালি আমি নামটা বলি, এনএসজি কমান্ডো রয়েছিল একসময়, সে ফরমার এনএসজি কমান্ডো, এখন রিটায়ারমেন্ট নিয়েছে। তার কথা শুনছে যে বসে বলছিল যে জম্মু কাশ্মীরে অপারেশন করার থেকেও কিন্তু মণিপুরের মতো জায়গাতে অপারেশন করা খুবই কঠিন ব্যাপার। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মণিপুরের মতো এলাকাগুলোতে কিন্তু জঙ্গল প্রচন্ড ঘন, জঙ্গলের মধ্যে প্রবেশ করা যাচ্ছে না। আর এখানে গরিলা ওয়ারফেয়ার লড়া হয়। গরিলা ওয়ারফেয়ার যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে একটা মুভি দেখতে হবে, তার নাম হচ্ছে ট্যাঙ্গো চার্লি। ওকে, সেই ববি দেওয়াল রয়েছে সেখানে, সঞ্জয় দত্ত হয়তো রয়েছে, মুভিটা ভুলে গিয়েছি আমি। সেই সময় দেখতে পারবেন সেখানে দেখানো হচ্ছে গরিলা ওয়ারফেয়ার কেমন করে লড়া হয়, বেসিক্যালি জঙ্গলের মাধ্যমে পশুরা যেভাবে লড়াই করে সেভাবে লড়াই করতে হয়, মানে টোপ দিয়ে লড়াই করা। এইসব ঘটনা চলছে। এইসব ঘটনার মাধ্যমেই দেখা যাবে যে সরকার কি পদক্ষেপ নেয়, সরকারের পদক্ষেপ কতদূর পর্যন্ত যায়। কারণ মোদী সরকারের পদক্ষেপ আমরা বুঝতে পারছি না কতদূর পর্যন্ত তারা মোদী সরকার পদক্ষেপ নিবে। আর এর পরবর্তীতে দেখা যাবে যে পুরোপুরিভাবে এই মণিপুরের লোকজনের মধ্যে যে অস্ত্র-শস্ত্র যে আদান-প্রদান চলছে, এত পরিমাণে অস্ত্র আসছে কোথা থেকে, সেটাও কিন্তু একটা বড়সড় মানে একটা সমস্যার সৃষ্টি করছে। সেখানে সিআরপিএফ রা রয়েছে, তারা পুরোপুরিভাবে যান নিজের জোখিমে ঢেলে কিন্তু কাজ করছে। আর সরকারও কোনো পদক্ষেপ নিচ্ছে না, এদের সাথে কথাবার্তাও বলছে না। পুরোপুরিভাবে একটা মানে আলাদাই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি মানে হওয়া উচিত নয়। কিছু করার নেই। কি হবে কি না হবে সেটা আমাদের পরের ব্যাপার। এখন আমরা আজকে এতটুকুই রাখবো। অন্যদিন অন্য কথা হবে। ১৫ মিনিটের ১৬ মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গিয়েছে। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। হ্যাভ এ গুড ডে। বাই বাই।